ওয়েলকাম টু দ্য শো এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে। রয়েছে আমি ইন্দ্রাণী নিশি। দর্শক, বিশ্বকাপ এখন নকআউটের দরজায়। প্রতিটি গ্রুপের সমীকরণ এখন প্রায় স্পষ্ট। কেউ জায়গা নিশ্চিত করেছে, কেউ অপেক্ষায়, আবার কেউ নিয়েছে বিদায় খানিকটা হতাশা নিয়ে। আজ ইতিহাস গড়েছে কেপ ভার্দে, প্রথম বিশ্বকাপে নকআউট নিশ্চিত করেছে তারা। অন্যদিকে শেষ মুহূর্তে ভিআরের নাটকে হতাশায় ডুবে আছে ইরান। বেলজিয়াম আর মিশর নিশ্চিত করেছে পরের রাউন্ড। আজকের ডি বক্সে থাকছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে, সৌদি আরব, মিশর, ইরান, বেলজিয়াম, নিউজিল্যান্ড, ফ্রান্স, নরওয়ে এবং সেনেগাল ইরাক ম্যাচের বিশ্লেষণ। আজকের মোমেন্ট অফ দ্য ডে, সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর প্রিভিউ। আজকে আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন এবং প্রিয় সঙ্গীত শিল্পী ঐশী। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, খেলা কতটা এনজয় করছেন এবার? না, ডেফিনেটলি খেলা অনেক এনজয় করছি এবং আপনি কালকের ম্যাচটা অনেক বেশি এনজয় করেন। কালকে যে কয়েকটা ম্যাচ ছিল, স্পেশালি ইরান এবং কি বলবো, ইরানের সাথে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা আমরা খুবই এনজয় করেছি, কারণ এখানে প্রতিটা মুভমেন্টে মনে হচ্ছে যে ইরান জিতে যেতে পারে এবং ইরানের যদি জিততে পারতো সেক্ষেত্রে খুব সহজেই তারা রাউন্ড অফ 32-তে যেতে পারতো। বাট এখনো তাদের চান্স আছে, কিন্তু তাকিয়ে থাকতে হচ্ছে আসলে। ইরানের একটা বিতর্কিত গোল আমরা যেটা দেখেছি শেষের দিকে, যে অফসাইডের কারণে বাতিল করেছে, এবং তারপরেও কিন্তু ইরান দুটো বল আপনি ক্রস বারে লেগেছে। সো আমি বলবো অনেকটা আনফরচুনেট ইরান। সো এই ম্যাচটা অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আলাপটা শুরু করতে চাই আসলে স্পেন ভার্সেস উরুগুয়ের ম্যাচে। অ্যালেক্স বায়ানার একমাত্র গোল আমরা দেখেছি, তবে মুসলেরার বড় একটা ভুলের কারণে কিন্তু উরুগুয়ের বিদায় হয়েছে আর স্পেন হয়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন। আপু, আমি ভাই আপনার কাছ থেকে একটু আসতে চাই, উরুগুয়ের এরকম আর্লি এক্সিটটা আসলে কতটা শকিং ফুটবল ফ্যানদের জন্য? না, আপনি যদি এইবার 2026 সালের বিশ্বকাপ দেখেন, এখানে উরুগুয়ে আসলে মানে আগের যে উরুগুয়ে আমরা দেখেছি সেই রকম কিন্তু তাদের মাঠের পারফরমেন্স আমরা সেরকম দেখি নাই। তো এটা আমার কাছে অনুমেয় ছিল এবং সবচেয়ে বড় কথা, তাদের একটা ডু অর ডাই সিচুয়েশন ছিল। তাদের জিততেই হবে ম্যাচটা, কারণ নানা ধরনের ইকুয়েশন ছিল এবং আনফরচুনেটলি তারও একটা রেড কার্ড খায় সেকেন্ড হাফে, যার কারণে কিন্তু তারা সেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সো এটা আমি বলবো আপসেট না, এটা অনুমেয় ছিল যে উরুগুয়ে হয়তো পারবে না। ছোট করে আমরা বললাম আসলে গোলকিপারের একটা বড় ভুল ছিল, সেটার কারণেই খানিকটা পিছিয়ে যাওয়া। সেটাকে কিভাবে মূল্যায়ন করছেন? না, আসলে একটা ম্যাচে গোলকিপার অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আপনি জানেন কেপ ভার্দের গোলকিপার ভজিনা, সে রাতারাতি তারকা হয়ে গিয়েছে এবং পৃথিবীব্যাপী তাকে নিয়ে আলোচনা হচ্ছে। সো সেটার কারণটা হচ্ছে তার দুর্দান্ত সেভের কারণে। হ্যাঁ, তো অ্যাট দ্য সেম টাইম গোলকিপার যখন একটা বাজে গোল কনসিড করে এবং সেটা কিন্তু পুরা 10 জন, বাকি যে 10 জন প্লেয়ার থাকে তাদের মধ্যে ইনফ্লুয়েন্স করে। সো গোলকিপার বর্তমান সময়ে অনেক বেশি একটা ভাইটাল বলবো পজিশন। সো গোলকিপার যদি ভালো খেলে তাহলে পুরো টিম উজ্জীবিত হয়। অবভিয়াসলি। আপু, আপনার কাছে একটু আসবো, 4 বছর পর পর ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় এবং এই ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন? এটা কি বলতেই হবে? বললে তো খুবই ভালো, ফ্যান্সরা অনেক এক্সাইটেড হবে। আমি সমর্থন করছি আর্জেন্টিনা। দ্যাটস গ্রেট। আর্জেন্টিনার খেলা কতটা এনজয় করলেন তাহলে? মেসি তো হ্যাটট্রিক করে ফেললো একটা ম্যাচে, সো কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমত আসলে একটু বলে নিই, আমি একেবারেই খেলা যে খুব বুঝি তা না, কিন্তু আমার ফুটবল খুব পছন্দ। মানে আমার ফুটবল খেলা দেখতে ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে ফুটবলেই ওই দেখার মধ্যে টান টান উত্তেজনা, কি হতে যাচ্ছে, এই গোল হলো আবার হলো না, এই বিষয়গুলো আসলে একজন মানে দর্শক হিসেবে আমি খুব উপভোগ করি। তো সেই জায়গা থেকে আমি আসলে একটু সুবিধাবাদী সাপোর্টার, কারণ আমার হাজবেন্ড আর্জেন্টিনা সাপোর্ট করে। সো আমি 4 বছর ধরে আর্জেন্টিনা সাপোর্ট করি, লাস্ট বার থেকে এইবার পর্যন্ত। এবং আমি যদি জিলানি ভাইয়ের ফেসবুকও দেখি, উনি কিন্তু এই যে উনি অন্যান্য অনুষ্ঠানে যাচ্ছেন, পাশে ব্রাজিলের ফ্যান রেখেও তাকেও খোঁচা মারতে ও খুব ঘোর সাপোর্টার। সো আমার যেটা হয়েছে আসলে ওর সাথে এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে করতে আমার অনেকখানি জানা হয়েছে এবং দেখা গেছে যে জানতে জানতে আমি আসলে তাদের ভক্ত হয়েই গিয়েছি। কারণ বিশেষ করে মেসির যখন পুরনো খেলাগুলোর ভিডিওগুলো আমরা দেখি, ওগুলো দেখলে আসলে খুব অবাক লাগে, যে মনে হয় যেন পায়ের সাথে বল লেগে আছে।
একদম ভাই, আপনার কাছে আবার আসতে চাই পরবর্তী একটা ম্যাচ নিয়ে। কেপ ভার্দে ভার্সেস সৌদি আরব জাস্ট 0-0-তে ড্র হয়েছে। তবে এবারের আসরে কুরাসাওয়ের পাশাপাশি আসলে কেপ ভার্দে বড় একটা আশ্চর্যের নাম। তাহলে একটু জেনে নিতে চাই যে কেপ ভার্দের বিশ্বকাপে আসা, নকআউট নিশ্চিত করা, এটা কি আসলে কিছুটা ফেরি টেলের মতন কিনা তাদের জন্য? না, কেপ ভার্দে আমাদের এইবার বিশ্বকাপে যতগুলো টিম সেকেন্ড রাউন্ডে উঠেছে রাউন্ড অফ 32-তে, তার মধ্যে সারপ্রাইজিং বলতে পারবো। এবং তাদের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তারা যাদের সাথে খেলতে যাচ্ছে তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা এবং ব্রাজিল পুরা পৃথিবীব্যাপী দুভাগে বিভক্ত আমার কাছে মনে হয় দর্শক। এবং তাদের আসলে হারানোর কিছু নাই। আপনি জানেন কেপ ভার্দের মাত্র 5 লাখ দর্শক, 5 লাখ মাত্র জনগণ। সো এত ছোট একটা নেশন থেকে তারা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় তারা ডোমিনেট করছে, আর্জেন্টিনার সাথে খেলবে, এটা তাদের জন্য একটা স্বপ্নের বিষয়। এবং আমি যেটা মনে করি যে তাদের হারানোর কিছু নাই, কারণ তারা যে দ্বিতীয় পর্বে উঠেছে এইটাই তাদের জন্য একটা বড় প্রেরণা। এবং আমার কাছে মনে হয় তারা খুব পজিটিভ ফুটবল খেলবে এবং এখানে অনেক কিছুই হতে পারে। সেটাই। তাহলে যদি একটু মিশর আর ইরানের খেলাটা নিয়ে বলি, ইরানের যদিও এখনো কিছুটা, শুরুতেই বলেছেন ভাইয়া যে সুযোগ আছে, বাট দেখা যাক পরবর্তী ম্যাচগুলোর দিকে তো তাকিয়ে থাকতে হচ্ছে। ইরানের জন্য কি সামহাও এটা ক্রুয়েল একটা এন্ডিং হলো কিনা, মানে লাস্ট ম্যাচ যদি দেখি মিশরের সাথে? ইরানের যে গোলকিপার আপনি জানেন যে সে দুর্দান্ত 7টা সেভ করে, সেও কিন্তু একটা রাতারাতি তারকা হয়ে গিয়েছিল। এবং ইরানের বলবো আনফরচুনেটলি তারা একটা পেনাল্টি মিস করেছে, যদিও তারা 1-1 গোলে সমতা ফিরে আসছে খুবই তাড়াতাড়ি। এবং ইরানের গোলকিপার যেটা বলছিলাম প্রথম দিকে খুব একটা বাজে গোল কনসিড করেছে। সো এটা আনফরচুনেট ইরানের জন্য। তারপরেও কিন্তু তাদের যেহেতু মানে 32-এ যাওয়ার একটা সুযোগ ছিল বা আছে স্টিল, এটা নির্ভর করছে অন্য যে ম্যাচগুলো রয়েছে সেগুলোর উপরে। এবং ইরানের যেটা আছে যে লাস্ট 10 মিনিটসে তারা কিন্তু প্রেসার দিয়েছে প্রচুর, তারা চেষ্টা করেছে সর্বোচ্চ, কিন্তু এন্ড অফ দ্য ডেতে তারা গোলটা পায়নি এবং দুটো বারে লেগেছে। আর ভিএআর কি সামহাও এবারের গোটা ওয়ার্ল্ড কাপে বা আমরা প্রিভিয়াস ম্যাচে যেটা নিয়ে বলছি সেখানে কি বিশাল বড় একটা গেম চেঞ্জারের ভূমিকা রাখলো কিনা? না, ভিএআর আসলে আমরা যেটা মনে করি যে ভিএআর হচ্ছে সর্বশেষ আপনার ভরসার জায়গা। তো সেইখানেও আমরা কিছু বিতর্কিত সিদ্ধান্ত দেখেছি। স্পেশালি কালকে ইরানের যে গোলটা বাতিল করেছে, আমি বেশ কয়েকবার থামিয়ে দেখেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা নিয়মটা হচ্ছে যখন আপনি বলটাকে কিক করবেন, বলটা যখন ফ্লাই করা শুরু করবে তখন আপনার ডিফেন্ডিং যে পজিশনটা আছে সেখানে আমার কাছে মনে হচ্ছে যে যে প্লেয়ারটা প্রথম স্ট্রাইক করেছিল তার 21 নম্বর সম্ভবত প্লেয়ারটা ডান পাটা অল্প একটু, সো একদম লাইক কি বলবো একটুখানি ছিল। সো আনফরচুনেটলি সেখান থেকে আমার মনে হয় যে তারা ভিআর এর মাধ্যমে সেই সুবিধাটা পেয়েছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। ফুটবল এবং মানে আমাদের জীবন মানে এত দারুণভাবে কানেক্টেড। অনেকে বলছেন যে ফুটবলের এই যে আপস অ্যান্ড ডাউনস, লাস্ট মোমেন্টে আসলে গেমটা চেঞ্জ হয়ে যাওয়া, এটা আসলে আমাদের জীবনের সাথেও মেলে। এবং অ্যাজ অ্যান আর্টিস্ট আপু এবার বলবো যে এবারের বিশ্বকাপের এই মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে স্পেশালি কানাডার যে শোটা ছিল সেখানে আসলে আমরা না থেকেও ছিলাম, বিকজ আমাদের হয়ে সঞ্জয় দেব তিনি রিপ্রেজেন্ট করেছেন বাংলাদেশকে একজন শিল্পী হিসাবে এবং একজন বাংলাদেশী হিসাবে। কত বড় গর্বের মোমেন্ট আপনার কাছে? আমি তো খুবই মানে যখন থেকে দেখা শুরু করলাম তার দেশকে নিয়ে প্রেজেন্টেশন এবং সব কিছু, আমি খুবই প্রাউড। কারণ আমাদের দেশের একজন মানুষ, আমাদের দেশের একজন কম্পোজার, সে বাইরের দেশের একজনের গান কম্পোজ করেছে, এটাই তো আমাদের জন্য খুব দারুণ একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। তো সেই জায়গা থেকে ওদের কোলাবোরেশনকে সাথে রেখে আবার সেটা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা, আমার মনে হয় আমাদের দেশের নামটা যে সেখানে একটা অংশ হতে পেরেছে, এটা বিরাট বড় একটা মোমেন্ট আমাদের জন্য। সঞ্জয় ভাইয়াকে আমি কংগ্রাচুলেটও করব, আবার ধন্যবাদও জানাবো এত চমৎকারভাবে এত নাইসলি রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দেশকে। নিশ্চয়ই। আমরা এবার একটু বেলজিয়ামের ম্যাচটার দিকে আলোকপাত করতে চাই। 5-1 গোলে রীতিমতন উড়িয়ে দিয়েছে আসলে নিউজিল্যান্ডকে। এবং পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, গ্রুপ জিতে বেলজিয়াম রয়েছে একেবারে শীর্ষে 5 পয়েন্ট নিয়ে, আর গোল ব্যবধানের কারণে দ্বিতীয় নম্বরে রয়েছে ইজিপ্ট। লুকাকুকে আমরা দেখেছি জাস্ট জ্বলে উঠতে, এবং গ্রুপ সেরা হলো ডমিনেন্ট অ্যাটাকিং এর ডিসপ্লে আমরা দেখেছি। বেলজিয়াম কি ফাইনালি ছন্দে ফিরছে? বেলজিয়াম যেটা বলবো যে তাদের একটা জেনারেশন গ্যাপ আমার কাছে মনে হয়েছে। আগের যে দুটো ওয়ার্ল্ড কাপ দেখেছি তাদের কিন্তু সেখানে বেশ আলোচিত বা দুর্দান্ত পারফরমেন্স দেখেছি, কিন্তু এই জায়গায় আমার কাছে মনে হয় বেলজিয়ামকে বেশ কিছুটা নিষ্প্রভ সামটাইম মনে হয়েছে।
কিন্তু বেলজিয়াম খুব গতি ফুটবল খেলে এবং তারা খুব ফ্রন্টাল ফুটবল খেলে। সো আমরা মনে হয় যে বেলজিয়ামকে আমরা সেমিফাইনাল পর্যন্ত হয়তোবা দেখতে পারি। ওকে, আর ডি ব্রুইন আর লুকাকো জুটি এটা কতটা ডেঞ্জারাস হতে পারে প্রতিপক্ষের জন্য? না, ডি ব্রুইনে হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড ছিল, যদিও তার ফর্মটা কিছুটা পড়তি রয়েছে, কিন্তু ডি ব্রুইনে এমন একটা ক্রিয়েটিভ মিডফিল্ড, সে যে কোনো সিচুয়েশনে যে কোনো সময় সে কিন্তু গোল নিজে করতে পারে এবং দলের প্রয়োজনে যে কোনো সময় কিন্তু গোল সে তৈরি করতে পারে। সো এই জুটিটা অনেকটা ভয়ঙ্কর এবং আমার কাছে মনে হয় এই জুটি যেদিন তারা জ্বলে উঠবে সেই দিন প্রতিপক্ষ যেই থাকুক না কেন তাদের জন্য কিন্তু একটা ডেঞ্জারাস একটা জুটি হিসাবে আবির্ভাব। এক্স্যাক্টলি। গতকালকে আমরা দেখেছি ফ্রান্স এবং নরওয়ের ম্যাচ। এমবাপ্পের খেলাও নিশ্চয়ই আপু ভালো লাগে, মানে মেসির বাইরে, বিকজ সেও একই রকম, জাস্ট বলটা পায়ে গেলেই জাস্ট দৌড়ে একদম গোলপোস্টের দিকে যায়। একজন শিল্পী হিসেবে বাস্তব জীবনে আসলে হয় কি, মানে আমাদের শিল্পীদের জীবনটা আসলে খুবই আনসার্টেন, এটা আমি বলবো। কিছুটা সময় কাজ নিয়ে অনেক ব্যস্ততা থাকে, কিছুটা সময় একটু আমরা রেস্ট পাই, কিন্তু যে সময় অপরচুনিটিটা আসে ওটা লুফে নিতে আপনি কতটা মরিয়া থাকেন কাজের ক্ষেত্রে? ওয়াও, খুব সুন্দর প্রশ্ন। আমার ক্ষেত্রে যেটা হয় ব্যক্তিগতভাবে আমি বলবো, আমি আসলে কাজ থাকুক আর না থাকুক আমি সবসময়ই আমার মানে জগতে খুব ব্যস্ত থাকি, মানে সেটা আমার পড়াশোনার জগৎ হোক বা ডাক্তারি জগৎ হোক আর গানের জগৎ হোক। গানের জগৎ নিয়ে যদি বলি, গানের জগৎ নিয়ে যখন আমাদের অনুষ্ঠান সময়সূচি নিয়ে তখন অনেক ব্যস্ততা থাকে, আর যখন থাকে না তখন কিন্তু আমাদের অডিও প্রজেক্টে সময় দেওয়ার একটা স্কোপ থাকে। সো তখন দেখা যায় ওই দিকটাতে সময় দিচ্ছি, কিন্তু হ্যাঁ দর্শকের মাঝে চলে যাওয়ার ব্যাপারটা একদম অন্যরকম। সো আমরা যতই কাজ করি না কেন, যখনই একটু মনে হয় যে এখন একটু কাজের কম মৌসুম, তখন মনটা আসলে খুব ছটফট করে যে কখন আবার দর্শকের মাঝে ফিরে যাব, কখন আবার হাজার হাজার দর্শকের চিৎকার শুনতে পাবো। এবং কালকে বোধহয় এই ব্যাপারটাই মানে মনের মধ্যে ঘুরছিল আসলে আর্লিং হাল্যান্ডের, ওনাকে আসলে ব্যাক বেঞ্চে মানে আমরা দেখতে চাইনি ফ্যান্স যারা ছিলেন, এবং সোশ্যাল মিডিয়ায় দর্শক মানে আই থিঙ্ক সবাই খুবই এক্সাইটেড ছিল আসলে আর্লিং হাল্যান্ড এবং এমবাপ্পের একটা ফেস অফ দেখার জন্য। বাট কেউ কেউ বলছেন যে আসলে খেলা দেখতে গেলাম এত আশা করে, কিন্তু ব্যাকবেঞ্চেই সবাইকে বসিয়ে রাখা হলো। আমি যদি ভুল না করে থাকি 10 জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকেই উনি ডাগ আউটে রেখেছেন, বাকিদেরকে দিয়ে খেলিয়েছেন। এটা কতটা গুড ডিসিশন হলো, কারণ আমরা দেখেছি বিস্তর একটা ব্যবধানে তারা হেরেছেন। না, নরওয়ে কোচ যেটা চাচ্ছে যে তারা পরবর্তী রান যেহেতু আগেই কনফার্ম করেছে এবং তাদের একটা গেম প্ল্যান ছিল, সেটা একটা গেম প্ল্যানেরই অংশ। কারণ হাল্যান্ড, আমিও মুখিয়েছিলাম হাল্যান্ডের খেলা দেখার জন্য, এবং বর্তমান বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস স্ট্রাইকার যদি বলা হয় বা 1 নম্বর স্ট্রাইকার বলা হয়, এই হাল্যান্ডকেই বলা হয়। সো যেহেতু আমরা কালকে খেলাইনি, সেক্ষেত্রে আমার কাছে এটা কোচের একটা গেম প্ল্যান, কারণ কোচের প্ল্যান হচ্ছে সে রাউন্ড অফ 32 পেরিয়ে সে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত, হয়তো ফাইনাল পর্যন্ত তার প্ল্যান আছে, যার কারণে সে হাল্যান্ডকে রেস্ট দিয়েছে, কারণ সেই ম্যাচটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না এবং সেখান থেকে কিন্তু সে ইনজুরি হওয়ার চান্সও থাকে একটা যে কোনো প্লেয়ারের। সো এইটাই একটা অংশ, কিন্তু আমরা দর্শক হিসাবে বললে আমরা বেশ হতাশ। আমরা চেয়েছিলাম হাল্যান্ড ভার্সেস এমবাপ্পের একটা যুদ্ধ দেখা। আমরা সেখানে ওসমান দেম্বলের হ্যাট্রিক দেখেছি। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। বিশ্বকাপ মানে সমর্থকদের ভরপুর ইমোশন, আর আর্জেন্টিনা খেললে সেই আবেগ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে থাকছে শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের দারুণ এক আয়োজন। দর্শক দেখে নেব সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। বিশ্বকাপের উন্মাদনায় ফ্যানদের উত্তাল ঢেউয়ে কাঁপছে শরীয়তপুরের রাজপথ। নীল সাদা রঙে ছেয়ে গেছে পুরো জেলা শহর। শত শত আর্জেন্টিনা সমর্থক মোটর বাইক শোভাযাত্রায় অংশ নিয়ে ছড়িয়ে দিয়েছেন নিজেদের ভালোবাসা আর সমর্থনের বার্তা। আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব শরীয়তপুরের আয়োজনে এই মোটর কেটেছিল আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা, জার্সি আর উচ্ছ্বাসে ভরা এক উৎসবমুখর পরিবেশ। সমর্থকদের বিশ্বাস, মেসিদের হাত ধরেই এবার আসবে ৪র্থ বিশ্বকাপ। আগামীকাল সকালেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই উন্মাদনা, এই বিশ্বাস আর ভালোবাসাই আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে।
দিস ইজ লাভলি। ওশাপু, আপনার কাছে আসবো, যেহেতু আপনি আর্জেন্টিনার সমর্থক। এই যে আর্জেন্টিনার সমর্থকের একটা মানে শক্ত ঘাঁটি বলবো বাংলাদেশ, এবং আমরা দেখতে পাই যে আর্জেন্টাইন ফ্যানরা খুবই ক্রেজি। এই যে সমর্থকদের এই দারুণ অ্যাক্টিভিটি, র্যালি করা, বড় বড় পতাকা নিয়ে শো ডাউন, এটা আমাদের সংস্কৃতির কত নিজস্ব অংশ হয়ে উঠলো বলে মনে হয়? আমার কাছে তো মনে হয় যে শুধু আর্জেন্টিনা না, এটা না বললেই নয়। আমার কাছে ছোটবেলা থেকে মনে হতো যে বিশ্বকাপে বোধহয় দল দুটোই, আর্জেন্টিনা আর ব্রাজিল। তো এই ধারণাটা নিয়েই অনেক বছর আসলে কেটে গেছে। তো বড় হওয়ার পর জানতে পারলাম যে না, আরো অনেক টিম আছে, কিন্তু এরপরেও আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে যেই পরিমাণ উত্তেজনা, যদিও আগে দেখা যেত এই দুটো দলেরই সমর্থক বেশি, বাট এখন কিন্তু আমরা আরো জার্মানি, হ্যাঁ ফ্রান্স, এরকম আরো অনেক দলের ভক্ত দেখতে পাই। বাট তারপরেও মনে হয় যে বিশ্বকাপ মানে এই দুটো দল না থাকলে বিশ্বকাপটা আমাদের দেশে একদম পরিপূর্ণ হবে না। আর এই দুটো দলকে ঘিরে যে পরিমাণ টানা হেঁচড়া চলে, সেটা আসলে আমাদের দেশে বিশ্বকাপটাকে একটা ঈদের আমেজে নিয়ে যায়। অবশ্যই। ভাইয়া, আপনার কি মনে হয় বাংলাদেশে মানে আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠী এত বেশি কেন, এবং তারা এত পাওয়ারফুল কেন? না, আমি যেটা বলছিলাম প্রথম দিকে যে এখানে আর্জেন্টিনার ফ্যান অনেক বেশি, এট দ্য সেম টাইম ব্রাজিলেরও অনেক বেশি। তার মূলত কারণ হচ্ছে পেলে এবং মারাদোনা। সো মারাদোনা এবং পেলে এমন ফুটবল খেলেছে, যেটা ফুটবল যতদিন থাকবে এই ইতিহাসে ততদিন তাদের নাম উচ্চারিত হবে। সো ওইখান থেকেই কিন্তু তাদের ভালো লাগা কাজ করে, এবং ফুটবল একটা প্রাণের খেলা, এবং এটা কি বলবো, এখানে 100% পিওর এন্টারটেনমেন্ট। সো এই কারণেই, আর স্পেশালি যেটা যে মারাদোনার কারণেই আমরা আর্জেন্টিনা ফ্যান এত বেশি দেখছি। পরবর্তী সময় যদিও মেসি সেটাকে হাল ধরেছে। অবশ্যই আমাদের কালকেও রয়েছে 6টা ম্যাচ, সেই ম্যাচগুলোর কথা একটু বলে দিতে চাই। পানামা ভার্সেস ইংল্যান্ড রাত 3টায়, ক্রোয়েশিয়া ভার্সেস ঘানা রাত 3টায়, কলম্বিয়া ভার্সেস পর্তুগাল ভোর 5:30টায়, এবং একই সময় মুখোমুখি হবে ডিআর কঙ্গো ভার্সেস উজবেকিস্তান। আলজেরিয়া এবং অস্ট্রেলিয়ার খেলা দেখবো সকাল 8টায়, এবং সকাল 8টায় বিগ ম্যাচ আর্জেন্টিনা বনাম জর্ডান। আমরা যত জানি জর্ডান কোয়ালিফাই করছে না, বাট আর্জেন্টিনা অলরেডি নিশ্চিত করেছে। এই জন্যই কি আসলে কোচ স্কালোনি একটু এক্সপেরিমেন্ট করছেন? উনি মেসিকে সম্ভবত ফার্স্ট হাফে খেলাবেন না, খেলালেও সেকেন্ড হাফের অল্প কিছুটা সময়। এই পলিসি এবং এই স্ট্র্যাটেজিকে আপনি কতটা সমর্থন করছেন? না, স্কালোনি নিশ্চয়ই প্ল্যান আছে, কারণ স্কালোনি বহুদূর যেতে চায়, ডেফিনেটলি তারা ফাইনাল খেলতে চায়, এবং মেসি হচ্ছে কি প্লেয়ার আর্জেন্টিনার, তো তাকে রেস্ট দেওয়াটা খুবই স্বাভাবিক। এখানে যে কোনো কোচই থাকেন, তাদের কি প্লেয়ারকে রেস্ট দিবে, যেহেতু তারা অলরেডি দ্বিতীয় রাউন্ডে মুভ করেছে। এবং আমার কাছে মনে হয় শুধু মেসি না, সে আরও কিছু পরিবর্তন আসবে, হয়তো আরও 2-3 জন প্লেয়ার পরিবর্তন হতে পারে, কিন্তু খুব বেশি পরিবর্তন করবেন না, কারণ আপনি যখন একটা টিমের 11 জনের বেশি পরিবর্তন করবেন, তখন কিন্তু তাদের না বলবো আত্মবিশ্বাসের জায়গাটা অ্যাজ এ টিম সেটা কিন্তু অনেকটা নিষ্প্রভ হয়ে যায়। সো আমরা কিছু চেঞ্জ দেখতে পারবো, কিন্তু আমরা এন্ড অফ দ্য ডেতে আমরা বলবো যে মেসির মতো প্লেয়ারের খেলা আমরা হয়তো বা সেকেন্ড হাফে দেখতে পাবো। আমরা এটার মানে এই ঘটনাটা যে এরকম দাঁড়ায়, একটু ছন্ন ছাড়া ব্যাপার হয়, এটা আমরা কালকে নরওয়ের খেলা দেখেও বোধহয় কিছুটা বুঝতে পেরেছি। কি মনে হয় আর্জেন্টিনাকে আসলে পারফেক্টলি গ্রুপ স্টেজটা শেষ করতে পারবে কিনা? না, তার অলরেডি সেকেন্ড রাউন্ডে যেহেতু মুভ করেছে, এখন এটা তারা যেটা করবে, স্কালোনি তাদের কিছু প্লেয়ারকে চেঞ্জ করবে। এটা কারণটা হচ্ছে অন্যদেরকে একটু দেখে নিতে চায়, কারণ আপনি একটা টিম যখন চ্যাম্পিয়ন হতে চায়, তাদের বেঞ্চ বা রিজার্ভে যারা থাকে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো কালকের ম্যাচটা সে যদি 2-4 জন 5 জনকে চেঞ্জ করে, বা চেঞ্জিংয়ে যদি আরও 2-1 জন বা 3 জনকে চেঞ্জ করে, তখন সে বুঝতে পারবে আসলে যখন তাদের মেইন মোমেন্ট টার্ম আসবে সেকেন্ড রাউন্ড অথবা কোয়ার্টার ফাইনালে, তখন কাকে কিভাবে কতক্ষণ খেলানো যেতে পারে, সেইটার প্ল্যান কিন্তু কালকেই সে একটা মনে মনে রাখবে। নিশ্চয়ই। এবারের ওয়ার্ল্ড কাপটা কিন্তু অনেক অনেক দিক দিয়ে খুবই ভার্সেটাইল। ইয়াং প্লেয়াররা খুব ভালো খেলছেন, সিনিয়র অভিজ্ঞ প্লেয়ার যারা রয়েছেন, বিশেষ করে দুজনের কথা আসবে, লায়নেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, দুজনেরই সম্ভবত শেষ বিশ্বকাপ এটা। তো এই ব্যাপারটাকে আসলে আপনাকে কতটা ইমোশনাল করে? হ্যাঁ, আমার কাছে তো মনে হয় মেসিকে ছাড়া টিমটাকে দেখাটাই কেমন খালি খালি ব্যাপার লাগে। সো ইনফ্যাক্ট আমি তো এই নেক্সট ম্যাচটা নিয়ে ভাবছিলাম যে আসলে প্রথম হাফটা দেখতে আসলে কেমন লাগবে, মানে তাকে ছাড়া আমার মনে হয় যে আমরা যারা আর্জেন্টিনার ভক্ত যারা আছি, তাদের জন্য বিষয়টা কিছুটা অপূর্ণই থেকে যাবে।
ওকে, এবার একটু আসতে চাই কলম্বিয়া ভার্সেস পর্তুগালকে নিয়ে। এখনো আমরা জানি না আসলে, যেমন আর্জেন্টিনা আমরা জেনে গেছি যে মেসি মোস্ট প্রবাবলি ফার্স্ট হাফ খেলবেন না, তবে মোস্ট প্রবাবলি CR7 খেলছেন কালকে। রোনালদো কি আবারও ডিসিসিভ হতে পারবেন এই সময়টায়? দেখেন, রোনালদো, মেসি তারা এমন ধরনের প্লেয়ার পৃথিবীতে, তাদের বলবো যে প্রফেশনালিজম তাদের হাইয়েস্ট লেভেলে, এবং তাদের যে ডেডিকেশন লেভেল, আপনি দেখেন ক্রিশ্চিয়ানো রোনালদো বা মেসি, তাদের প্রেজেন্স কিন্তু একটা দলকে অনেক বেশি উজ্জীবিত করে এবং অনেক ইনফ্লুয়েন্স করে ভালো খেলার জন্য। তো ডেফিনেটলি কালকে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলবেন, এবং এটা একটা বলবো যে মোটামুটি একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে, এবং দুই টিমই কিন্তু বেশ ভালো পারফর্ম করছে। এবং ভাইয়া নিশ্চয়ই আমরা সবাই দেখছি যে কলম্বিয়া কিন্তু এখন পর্যন্ত গ্রুপে সর্বোচ্চ পয়েন্টটা নিয়ে হোল্ড করছে, এবং সেকেন্ড পজিশনে রয়েছে পর্তুগাল। সামহাও যদি পর্তুগালের ম্যাচের রেজাল্ট একটু ডিফারেন্ট হয়, সেখানে কিন্তু আবার ডিআর কঙ্গো এবং আর উজবেকিস্তানের খেলাটা আমরা যদি দেখি, ডিআর কঙ্গো যদি সেখানে উজবেকিস্তানকে বিট করে, আমরা কিন্তু দেখবো যে সেখানে 4 পয়েন্ট নিয়ে ওরা কিন্তু খানিকটা এগিয়ে যাবে, আর পর্তুগালের তো যেহেতু 4 পয়েন্ট অলরেডি রয়েছে, সেটা নিয়ে একটা হিসাবের ব্যাপার হবে যখন হচ্ছে 32-তে, মানে আই মিন নকআউটে কনফার্ম করা নিয়ে। না, পর্তুগাল নিশ্চয়ই চাবে যে এই ম্যাচটা জেতার জন্য, কারণ আপনি যদি এই গ্রুপ স্টেজে আপনি যদি চ্যাম্পিয়ন হন, সেক্ষেত্রে পরের খেলাটা রাউন্ড অফ 32 আপনার রানার আপ টিমের সাথে পড়বে, তার মানে তুলনামূলক একটু দুর্বল টিমের সাথে পড়বে। সো সেই সুবিধাটা কিন্তু সব টিমই নিতে চায়। তো নিশ্চয়ই পর্তুগাল, আমি মনে করি, পজিটিভ ফুটবল খেলবে এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আরেকবার জ্বলে উঠবেন। ওকে, তাহলে একটু বাদবাকি ম্যাচগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। কি মনে হয় আর্জেন্টিনা কত গোলে জিততে পারে? আমরা ধরেই নিচ্ছি আর্জেন্টিনা জিতবে। ইটস টু আর্লি টু সে অ্যাকচুয়ালি, বাট আর্জেন্টিনা যে ধরনের ফুটবল খেলে, তারা যদি যে চান্সেসগুলো আসবে সেগুলো এবিল করতে পারে, সেই ক্ষেত্রে 3-4 গোল হতে পারে আমার। ওকে, আমি প্রেডিকশনগুলো ভাইয়ার থেকেই নিতে চাই। পানামা ভার্সেস ইংল্যান্ড। 2-0 ইংল্যান্ড 2। ক্রোয়েশিয়া ভার্সেস ঘানা। ক্রোয়েশিয়া ভার্সেস ঘানা। 1-1 ড্র। ওকে, কলম্বিয়া এন্ড পর্তুগাল, খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ। 2-1 পর্তুগাল। ডিআর কঙ্গো উজবেকিস্তান। কঙ্গো 3-1। ওকে, আলজেরিয়া ভার্সেস অস্ট্রিয়া। 3-0। 3-0। আমি এই প্রেডিকশনটা আপুর কাছ থেকে নিতে চাই। কি মনে হয় আর্জেন্টিনা ভার্সেস জর্ডান? আর্জেন্টিনা। সেক্ষেত্রে কত গোল আমরা পেতে পারি আন্দাজ? মানে এটা কি বাজি লাগবো নাকি? না, ঠিক বাজে না, জাস্ট আপনার এক্সপেকটেশন কি মনে হচ্ছে? 3। ওকে, তাহলে ভাই আমরা দেখতে দেখতে আসলে আয়োজনের একেবারে শেষ দিকটায় চলে এসেছি। এক্সাইটিং দুটো ম্যাচ, আই থিঙ্ক সব ম্যাচই এখন খুবই এক্সাইটিং, এবং নকআউট পর্ব শুরু হলে তো আসলে আমরা মনে হয় টিভির সামনে থেকে উঠতে পারবো না। তো বিদায় নিচ্ছি দর্শক আপনাদের কাছ থেকে, এবং ভাই আপনার কাছ থেকেও। বাট আপু, আপনার পছন্দের যে কোনো একটা গান, মানে ফিফাকে ডেডিকেট করে, মানে আমাদের ফুটবল বিশ্বকাপকে ডেডিকেট করে আপনার কণ্ঠে একটা মিষ্টি গান শুনতে শুনতে আমরা। তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কোন দল সাপোর্ট? আনফরচুনেটলি আমি এটা অন ক্যামেরা বলতে পারছি না, অ্যাজ আ হোস্ট আমি হয়তো কিছুটা বুঝে গেছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমাদের মনের একটা মিল আছে, এতটুকুই বললাম আর কি। হ্যাঁ, না আমি বুঝে গেছি, কারণ তোমার কথার মধ্যেই ওই জায়গায় একটা প্রায়োরিটি ছিল। তো ওকে, ফিফাকে ডেডিকেট করে কিছু করছি না, আমার যেহেতু একদম সম্প্রতি আরেকটা নতুন গান এসেছে, তো ওই গানটা একটু 2 লাইন শোনাই। অবশ্যই। ক্লান্ত এমন পাখির মতো ফিরে আসে শূন্য ডালে, এত ডাকি তবু কেন নীরবে ভাষাও অশ্রু জলে, কোন সে ভোরে কেমন করে তোমায় মেলে বলে দাও, আমারে নাও তোমার মাঝে, আমারে
অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, বিশ্বকাপ তো এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রত্যেকটা ম্যাচই বদলে দিতে পারে ভাগ্যের সমীকরণ। আজ দেখলাম ইতিহাস, হতাশা, নাটক আর নিশ্চিত হওয়া নতুন গল্প। আমাদের সামনে অপেক্ষা করছে আরও কয়েকটি দুর্দান্ত এবং খুবই ইম্পর্ট্যান্ট ম্যাচেস, আর সেই গল্প নিয়ে আবারও ফিরবো আগামীকাল ঠিক একই সময়। আজকের মতন বিদায় নিচ্ছে আমি ইন্দ্রাণী নিশি। আমার সাথে ছিলেন নুরুজ্জামান নয়ন এবং ঐশী। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্স দীপ্ত টি বক্স। গুড ইভিনিং।